আসসালামু আলাইকুম। আমৃত্যু ভালোবাসি তোকে, লিখেছেন সালমা চৌধুরী। মিমের ক্লাস শেষ হয়েছে অনেকক্ষণ হলো, কিন্তু বাসায় যেতে ইচ্ছে করছে না। ফুপির ঘটনা শোনার পর থেকে সবকিছু কেমন যেন লাগছে। অল্প বয়স্ক মেয়েটার মনে এত বড় সত্যিটা ভীষণ রকমের প্রভাব ফেলেছে। গত 3 দিন যাবৎ বাসার সর্বক্ষণ এই আলোচনায় চলছে। এসব শুনতে শুনতে জীবনটা ধোঁয়াশা হয়ে গিয়েছে। ক্ষণে ক্ষণে আরিফের কথা মনে পড়ছে, আর আক্রোশে অন্তরাত্মা পর্যন্ত তিক্ত হয়ে উঠছে। স্কুলের কাছেই একটা রেস্টুরেন্টে জুস হাতে উদাসীন মনে বসে আছে। সাধারণত বান্ধবীর সঙ্গে নিয়ে আসলেও মন ভালো না বলে আজ একাই এসেছে। হঠাৎ অদ্ভুতভাবে বুক কাঁপছে, সবকিছু বিরক্ত লাগছে। জুসের গ্লাসটা টেবিলের উপর রেখে স্কুল ব্যাগে মাথা রাখলো। উন্মনা 2 চোখ রাস্তার ধারে। আকস্মাৎ নজর থমকালো অদূরে। একটা টেবিলে দুজন কফি খাচ্ছে, সেখানের একজন গালে হাত রেখে একদৃষ্টিতে মিমের দিকে তাকিয়ে আছে। খুব সম্ভবত ছেলেগুলো বিশ্ববিদ্যালয়ে পড়ে। মিমের সঙ্গে ছেলেটার দৃষ্টি মিলতেই মিম চোখ সরালো। সোজা হয়ে বসে জুসের গ্লাস হাতে নিল। বক্র দৃষ্টিতে তাকিয়ে ছেলেটার অবস্থান বোঝার চেষ্টা করলো। ছেলেটা এখনো এক দৃষ্টিতেই তাকিয়ে আছে। সহসা মিমের কপাল কুঁচকে আসে। চেহারায় বিরক্তির ভাব স্পষ্ট প্রতীয়মান হলো। মিমের প্রশ্নসূচক মনে বহুবিধ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মিম আলগোছে চোখ সরিয়ে জুস খাওয়ার মনোনিবেশ করলো। চারপাশে এত এত ছেলে, অথচ মেয়ের সংখ্যা খুবই কম। অজানা ভয়ে ধিম ধিম করে বুক কাঁপছে। যত দ্রুত সম্ভব জুস শেষ করে বের হতে পারলেই ঝামেলা মুক্ত। আকস্মাৎ কেউ একজন বলল, হাই, আমি কি এখানে বসতে পারি? মিম ফের চোখ তুলে তাকালো সেদিকে। ওই ছেলেটা টেবিলের ঠিক পাশে দাঁড়ানো। মিম থতমত খেয়ে শুধালো, কে আপনি? আমি আশরিফ আমান। তুমি অনুমতি দিলে এখানে কিছু সময়ের জন্য বসতাম। আমি আপনাকে চিনি না, তাই এখানে বসার কোনো মানে হয় না। পৃথিবীর জনসংখ্যা 800 কোটি ছাড়িয়েছে। সবাই কি সবাইকে চিনে? আমি তোমাকে চিনি মানে তোমারও যে আমাকে চিনতেই হবে এমনটা কিন্তু না। হতেও পারে নতুন হিসেবে পরিচিত হওয়া কে একজন তোমার হৃদয়ের শূন্যতা পূর্ণ করতে পারে। তোমার খুব কাছের মানুষও হতে পারে। মিম ভ্রু গুটিয়ে নিবন্ত চোখে চেয়ে শক্ত কণ্ঠে শুধালো, আপনি কি আমাকে চিনেন? আমান চেয়ার টেনে মিমের মুখোমুখি বসলো। মিমের দৃষ্টিতে আতঙ্ক, অথচ মনে ভীষণ কৌতূহল। এই বয়সে কৌতূহলটা একটু বেশিই কাজ করে। কৌতূহলের বসে এই প্রশ্নটা করা। মলিনতায় ডুবন্ত চেহারার দিকে চেয়ে মৃদু হাসলো আমান। বলল, শুধু চিনিই না, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমি স্বপ্নের ঘোরে শুধু তোমাকেই দেখি। আমার স্বপ্ন শুধু তুমি। মিম হতবিহ্বল, রন্ধ্রে রন্ধ্রে অসন্তোষ। অপরিচিত মানুষের মুখে অপ্রত্যাশিত কথাগুলো শুনে মিম নীরস ভঙ্গিতে চেয়ে রইল। আমান ছোট করে প্রশ্ন করলো, বাই দ্য ওয়ে, তোমার নাম কি? আপনি আমাকে চিনেন না? আমান ফিসিয়ে আওড়ালো, সত্যি কথা বলবো নাকি মিথ্যে? সত্যি কথা বলুন। এটা আমার বড় ভাইয়ের রেস্টুরেন্ট, সেই অর্থে প্রয়োজন অপ্রয়োজনে মাঝে মধ্যে এখানে আসা হয় আমার। তোমাকে স্কুলের আশেপাশে, এমনকি আমাদের রেস্টুরেন্টেও দেখেছি কয়েকবার। প্রায় সবসময় বান্ধবীদের সঙ্গে আসতে। আড্ডা, হাসাহাসি, দুষ্টামি করতে বেশি। আজ হঠাৎ একা আসলে? তাছাড়া মনমরা হয়ে বসে আছো, তাই কথা বলতে এসেছি। তুমি গুরুত্ব দিচ্ছিলে না বলে ওই কথাগুলো বলেছিলাম, তার জন্য দুঃখিত। কিন্তু আজ একা কেন তুমি? মিম মৃদুস্বরে বলল, আমার জুস খেতে ইচ্ছে করতেছিল, তাই এসেছি। বান্ধবীদের জিজ্ঞেস করিনি। আমি মিম। আমার খোঁজ নিতে আসার জন্য ধন্যবাদ আপনাকে, কিন্তু আমি একটু একা থাকতে চাইতেছি। একা থাকলে মানুষ অকারণেই ডিপ্রেশনে চলে যায়। তুমি চাইলে মন খারাপের কারণ আমাকে শেয়ার করতে পারো। মিম রাগী চোখে তাকাতেই আমানের পেছনে দাঁড়ানো আরিফকে দেখলো। দাঁতে দাঁত পিষে দাঁড়িয়ে আছে আরিফ, দৃষ্টিতে বিদ্বেষের ছায়া। অনবদ্য সময়টা বিষাদিত হলো। আরিফ এগিয়ে এসে কঠোর কণ্ঠে বলল, এই বয়সের একটা মেয়েকে ডিপ্রেশন শব্দের সাথে পরিচয় নাই বা করালেন মিস্টার আশফিক আমান ভাইয়া? তার মন খারাপের কারণ জেনে আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আমান চটজলদি পিছু ঘুরলো। আরিফকে দেখে আমতা আমতা করে বলল, আরে তুই এখানে কখন এসেছিস? আমি তো এমনিতেই কথা বলতেছিলাম। থাকুক না ভাইয়া, তোমাদের রেস্টুরেন্টে এত এত কাস্টমারদের মাঝে তোমার ক্যারেক্টার সার্টিফিকেট নাই বা দেখলাম। এই অগ্নি, চলো। তুই মিমকে চিনিস নাকি? হ্যাঁ, আমার কাজিন এবং খুব কাছের মানুষ। আর কিছু জানতে চাইলে বিকেলে চা খেতে এসো, বাকি কথা না হয় তখন বলবো। আমান সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে আরিফকে জড়িয়ে ধরে কানে কানে কিছু বলল। মিম ব্যাগ থেকে টাকা বের করে জুসের বিল দিয়ে আরিফদের পাশ কাটিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। মিনিট দুয়েকের মধ্যে আরিফ ছুটে এসে পেছন থেকে ডাকলো, এই অগ্নি, দাঁড়াও।
মিম ডাক শুনে ফিরেও তাকায়নি, নিজের মতো হেঁটে যাচ্ছে। আরিফ আকস্মাৎ মিমের হাত চেপে ধরে শক্ত কণ্ঠে ধমক দিল, আমি কিন্তু দাঁড়াতে বলেছি তোমাকে। মিম ফোঁস করে শ্বাস ছেড়ে মাথা নিচু করে দাঁড়ালো। আরিফের হাত থেকে নিজের হাত ছাড়ানোর প্রবল চেষ্টা করছে। মিম রাগে কটমট করে বলল, হাত ছাড়ো আমার, সবার সামনে কোন সাহসে কাজিন বললে আমাকে? আমি তোমাকে কাজিন মানি না। আর কাছের মানুষ মানে কি? আমি কোন দিক দিয়ে তোমার কাছের মানুষ হই? এই যা, 3 দিনের ব্যবধানে আপনি থেকে সরাসরি তুমিতে নেমে এলে। আমার সম্মান কোথায় গেল? এত সম্মান পাওয়ার যোগ্যতা তোমার নেই, তাই আপনি বলার কোনো প্রয়োজনও নেই। আপনি তুমি যাই ডাকো সমস্যা নেই, শুধু তুই ডেকো না। বয়সে তোমার থেকে বড়, এটা অন্তত মাথায় রেখো। সেসব বাদ দাও। আগে বলো, আমান ভাইয়া কি আজে বাজে কথা বলেছিল তোমাকে? সেসব তুমি জেনে কি করবে? আবারও বলছি, তুমি আমার কাজিন কিংবা কাছের মানুষ কিছুই নাও, তাই অধিকার দেখাতে এসো না। আরিফ গলা কাকারি দিয়ে আস্তে করে বলল, আমি আগেই বলেছিলাম তোমার সাথে বন্ধুত্বের সম্পর্ক কখনো হবে না আমার। আজ আবারও বলছি, তুমি আমার ঝগড়া করার একান্ত সঙ্গী। তোমার জন্য আমার মন সর্বদা বন্দী। মিম কপাল কুঁচকে বিড়বিড় করলো, তোমার সাথে শত্রুতা করা, ঝগড়া করার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। তুমি তোমার মতো থাকো, আর আমাকেও আমার মতো থাকতে দাও। আমার ভাবনায় তুমি সমুদ্র, তোমার ভাবনায় মরুভূমি আমি। তুমি অমানিসার রাতে পূর্ণিমার চাঁদ, তোমার জীবনে আমি সর্বনাশ। তোমার চোখে আমি রোদের ঝলক দেখি, অথচ আমার চোখের বিষাদের বৃষ্টি তুমি দেখো না। তোমাকে ছাড়া আমি নিঃস্ব, তুমি কি তা বুঝো না? প্রিয়। মিম কপাল কুঁচকে বিড়বিড় করলো, তোমার কি মাথায় সমস্যা? কি আবোল তাবোল বলছো? আরিফ মুচকি হেসে জবাব দিল, তুমি বললে পাগল হয়ে ঘুরবো লালবাগ কেল্লাতে, তুমি বললে নীল দিগন্তে উড়বো সাদা রঙের ঘুড়িতে। মিম বেকুবের মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে আকস্মাৎ বলে উঠল, তুমি ভাই যা খুশি করো, আগে আমার হাতটা ছাড়ো। হাত ছাড়িয়ে যাবে কোথায়? চলো না স্বপ্নপুরীতে গা ভাসাই। মিম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হুংকার দিল, আমার হাতটা ছাড়ো, নয়তো আজকেই ভাইয়াদের বিচার দেব। এখন আর নাম পরিচয় দিতে সমস্যা হবে না। যাও বলো গিয়ে। আমিও বলবো, তুমি কি বলবে? তুমি যে থার্ড ক্লাস এক ছেলের সাথে রেস্টুরেন্টে বসে জুস খাচ্ছিলে, এটা আমি সুন্দর মতো ভাইয়াদের বলে দিব। প্রয়োজনে প্রমাণ সহ দেখাবো। ছি, তুমি এতটা নিকৃষ্ট? ভেবেছিলাম ফুপির কথা চিন্তা করে জান্নাত আপুর বিয়ের দিনের ঘটনা ভুলে তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না। আজকের পর আমার সাথে কথা বলতে আসলে এর ফলাফল খুব খারাপ হবে। ভাইয়াদের বললে তোমার পা ভেঙে হকি খেলবে, দেখে নিও। বাঁচিয়েছি বলে কোথায় ধন্যবাদ জানাবে আমায় তা না, উল্টো থ্রেট দিচ্ছে। ঠিক আছে, তুমি আমার পা ভাঙার ব্যবস্থা করো, আর আমি তোমার রাগ দেখি কে জিতে আর কে হারে। তুমি কি চ্যালেঞ্জ করছো আমাকে? আরিফ তপ্তস্বরে বলল, তুমি বললে তাই? মিম রাগান্বিত কণ্ঠে বলল, শুধু শুধু পা ভাঙানোর শখ কেন জাগছে তোমার? তার থেকে আমার সাথে কথা না বললেই হলো। তুমি তোমার মতো চলো, আমি আমার মতো। আমার চিন্তা তোমার করতে হবে না প্রিয়। তুমি নিজেকে নিয়ে ভাবো, আর আমি আমাকে, আর আমি তোমাকে। মানে কি বললে? কিছু না, তুমি এখনো অবুঝ। অবুঝ বয়সে বেশি বোঝার চেষ্টা করলে সব চুল অকালে ঝরে যাবে। চরম বিরক্তিতে মিম ঠোঁট বাঁকালো। বিড়বিড় করে আরিফকে খানিক বকেও নিল। আরিফের চাউনিতে উসখুস হাবভাব দেখে মিম বুঝে নিল এই ছেলের সঙ্গে কথা বলাই বৃথা। কোন দিকে না তাকিয়ে দ্রুত হাঁটতে শুরু করলো। আরিফ সে পথে চেয়ে শান্ত গলায় বলল, কোনো এক কাক ভরে আমাকে নিয়ে ভাবতে ইচ্ছে হলে নীরবে ভেবে নিও খানিকক্ষণ। হৃদয়ের অচল দশা উপলব্ধি করতে পারলে বুঝে নিও আমার ভালোবাসায় জড়িয়েছে তোমার মন। সেদিন আমি তোমার বাঁকা ঠোঁটের লাজুক হাসির কারণ হব, তোমার মনে ঝড় তোলা সিডর আইলা হব। প্রণয়ের বাঁধনে আবদ্ধ দুটো ব্যাকুল মনের সন্ধিতে আজ বিভ্রমের কোনো আভা নেই। উপেক্ষিত পথের ছায়াতরুতে সৌহার্দ্যপূর্ণ মুহূর্তে নিসর্গ থমকে গেলে বোধ হয় খুব ভালো হতো। একটা কদম গাছে শুকনো পাতা ঝড়ো হওয়ার মতো উড়ে এসে দুজনের মাঝখানে পড়ল। মনে হলো যেন দুজনের আশনাইতে ইচ্ছাকৃত বাধা সৃষ্টি করলো। তটস্থ হয়ে বন্যা নজর সরালো, অন্যমনস্ক চোখে তাকালো অজানায়। তানবীরের অবসন্ন চেহারার প্রাণপূর্ণ হাসিটা আজ একটু বেশি স্পষ্ট। আকস্মাৎ প্রীতকণ্ঠে বলল, ঘন কুয়াশায় মোরা গহন রজনীতে নীরবতায় নিস্তব্ধ স্বপ্নের শহরে একদিন তোমাকে নিয়ে হারিয়ে যাব, যেখানে ঝুম বৃষ্টির মতো প্রেমের পুষ্প ঝরবে। সেই পুষ্পের সুরভিতে তোমার মন রাঙাবে, চারদিকে অগ্নিশিখার উষ্ণ হাওয়া বইবে। প্রণয় লহরীতে সাঁতার কাটবো, বদনাম হলে না হয় প্রেমাগ্নিতে অন্তর পুরাবো। হয়তো আমার তৃষ্ণাতুর হৃদয়ের তৃষ্ণা সেদিন চিরতরে নিষ্পন্ন হবে। আমার দিশেহারা মন নতুন দিশা পাবে। স্বর্ণলতা, তুমি কি যাবে আমার সঙ্গে?
বন্যার অসরল দৃষ্টি সরল হলো। লজ্জাপীড়িত কণ্ঠে ছোট করে বলল, আপনি বললে যেতেই পারি, কিন্তু আম্মু বলেছেন যেখানেই যাবি সন্ধ্যার আগে বাসায় ফিরবি। বন্যার মুখের এহেন কথায় তানবীর হা হয়ে রইল, দৃষ্টিতে চরম হতাশা। ভরাট কণ্ঠে খানিক বিড়বিড় করল। বন্যা মুখ টিপে হাসছে। বন্যার আকুল নয়নের প্রখর চাহনিতে তানবীরের অধরে কৃষকায় হাসি ফুটল। চটজলদি মুখ ফুলিয়ে চোয়াল শক্ত করল। ভুরু উঁচিয়ে বলল, ধরিবাজ মেয়ে, বনুর সঙ্গে মিশতে মিশতে তুমিও বনুর মতো ফাজিল হয়ে যাচ্ছ। কোনো ব্যাপার না, তোমার আব্বু আম্মুর থেকে অনুমতি নিয়ে তারপরে নিয়ে যাব তোমাকে। কিভাবে? বাড়ি বিয়ে হলে তুমি আমার পার্মানেন্ট সম্পত্তি হয়ে যাবে না? তখন ইচ্ছে হলে সারা রাত ঘুরতে পারবো, কেউ কিছু বলতেই পারবে না। উল্টো তুমি কোথাও যেতে চাইলে আমার থেকে অনুমতি নিয়ে যাবে, ভাবতেই জামাই জামাই ফিল পাচ্ছি। বন্যা মৃদুস্বরে বলল, আমি সবসময় ভাবতাম আপনি খুব রাগী, চুপচাপ থাকতে পছন্দ করেন, প্রয়োজন ছাড়া কথাই বলেন না, অকারণে হাসা তো অনেক দূরের ব্যাপার। তো এখন তোমার কি মনে হচ্ছে আমি কেমন? সত্যি বলতে নতুন করে কিছু ভাবিনি। মানে তুমি আমাকে নিয়ে একটুও ভাবো না? এখন এত ভেবে কি হবে, তার থেকে বরং পরে ভাববো। এই মেয়ে, তুমি কি আমাকে গুরুত্ব দিচ্ছ না? বন্যা বসা থেকে উঠে তানবীরের সামনে দাঁড়ালো, ভ্রুযুগলে ভাঁজ ফেলে তপ্ত স্বরে বলল, আপনিও তো আমাকে গুরুত্ব দিচ্ছেন না। কখনো ভালোবেসে স্বর্ণলতা বলছেন, আবার কখনো এই মেয়ে। আপনি আগে নিজের মনকে জিজ্ঞেস করুন, মন কি চায় সেটা জানুন। এতদিন এই মেয়ে ওই মেয়ে বলেছেন, আমি কিছু মনে করিনি, কিন্তু এখন আমি মনে করছি। ভালো না লাগলে আমাকে ডাকবেন না, তবুও এই মেয়ে ওই মেয়ে বলবেন না। তানবীর এবার হেসে ফেলল। বন্যার চোখে চোখ রেখে স্পষ্ট দৃষ্টিতে চেয়ে থেকে বলল, যাক, তুমি আমাকে গুরুত্ব না দিলেও তোমার মন তো দিচ্ছে। আর কখনো এই মেয়ে ওই মেয়ে বলবো না। তোমাকে স্বর্ণলতা ডাকতে আপত্তি নেই তো? বন্যা এপাশ ওপাশ মাথা নাড়ালো। তানবীর শুধালো, তোমাকে স্বর্ণলতার নাম দেওয়ার কারণ কি জানো? আপনিই বলুন। তুমি যেহেতু বিজ্ঞানের স্টুডেন্ট, তাই তুমি তো খুব ভালোভাবেই জানো স্বর্ণলতা একটা পরজীবী উদ্ভিদ। এদের শক্তি এতটাই বেশি যে কখনো কখনো আশ্রয়দাতা উদ্ভিদের মৃত্যুর কারণ পর্যন্ত হয়ে থাকে। উদ্ভিদটা বিষাক্ত হলেও তার আবার ওষুধি গুণও আছে। আবার শুনেছি স্বর্ণলতা অর্থ নাকি সুন্দরী ললনা। তার সব বৈশিষ্ট্যই কেন জানি তোমার সাথে খুব মিলে যায়। তুমি সুন্দরী, তবে রাগী, সবই বুঝো, তবুও কাউকে বুঝতে দাও না কিছু। আমাকে ভালোবাসো ঠিকই, কিন্তু সহজে প্রকাশ করতে চাওনি। আমার সাথে ঘটে যাওয়া একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার পর মন স্থির করেছিলাম, আর যাই হোক হয়ে যাক, কখনো কোনো মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়াবো না। কলেজের মেয়ে তো দূরে থাক, তোমার দিকে পর্যন্ত কোনো দিন অন্য নজরে তাকাইনি, কিন্তু তবুও তুমি আমাকে পুরোপুরি বেসামাল করে দিলে। আমি মাসের পর মাস যুদ্ধ করেও নিজেকে বাঁচাতে পারলাম না। যতদিন যাচ্ছিল তুমি স্বর্ণলতার মতো তোমার ঘরে আষ্টেপৃষ্টে জড়িয়ে নিচ্ছিলে আমাকে। তাই আমি তোমার নাম দিয়েছি স্বর্ণলতা। আমি চাই তুমি সারা জীবন তোমার ঘরে আগলে রাখো আমায়। আপনি যেহেতু চাইছেন, তাহলে স্বর্ণলতা হয়ে আপনার মনটাকে আবৃত করে নিজের নামে দখলবন্দি নিব। আপনি কি বলেন? আদ্যন্ত আমিটাই তো তোমার। তুমি হিনা আমার মন পিঞ্জর পাতাশূন্য গাছের মতো। নীতিবিরুদ্ধ দখলদারি তো অনেক আগেই নিয়ে নিয়েছ। এখন কেবল বৈধ দখলদারি নেওয়ার অপেক্ষা। সেটা বোধহয় এত সহজে হবে না। তুমি এসব নিয়ে চিন্তা করো না। তোমার দায়িত্ব আমাকে ভালোবাসা, আমার পাশে থাকা। তোমাকে বউ করে আনার দায়িত্ব আমার। আচ্ছা, সেসব পরে দেখা যাবে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। তানবীর আকস্মাৎ বন্যার হাত চেপে ধরে বলল, যেতে না দিলে কিভাবে যাবে? সন্ধ্যার পর হয়ে গেলে তোমার খবরই আছে। আমি আম্মুকে কল দিয়ে বলবো আপনি আমাকে কিডন্যাপ করেছেন। তানবীর চমকে গিয়ে হাত ছেড়ে দিল। সরুন নেত্রে তাকিয়ে ভরাট স্বরে বলল, তুমি তো বিয়ের আগেই আমার রেপুটেশন নষ্ট করে ফেলবে মনে হচ্ছে। আমি মিথ্যে কিছু বললাম কি? স্টুডেন্টের বাসার সামনে থেকে কিডন্যাপ করে এনেছেন আমাকে। আপনার জন্য আজ একটা টিউশন মিস দিতে হলো। নিজের রেপুটেশন যদি বাঁচাতে চান, যেখান থেকে আমাকে এনেছেন সেখানে নামিয়ে দিয়ে আসুন এখনই। কিডন্যাপ যেহেতু করেছি, সাথে একটু অন্যায়ও করে ফেলি, না কি বলো? যতই হোক, কিডন্যাপার বলে কথা। বন্যা সজোরে 2-3 কদম পিছিয়ে এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, কখনোই না। আপনি এমন করলে আমি কিন্তু আমার ভাসুরকে কল দেব। ভাসুরের কথা শুনে তানবীর থমকালো, ভ্রুকুচকে বিড়বিড় করলো, আমাকে কিডন্যাপার বলছো তুমি? ভাইয়া তো বলোনি। তাহলে বাঁচার জন্য এখন ভাইয়ার নাম নিচ্ছ কেন? তোমাকে নিয়ে আসার সময় বলেছ আমি নাকি বাজে ছেলে। সেই বাজে ছেলের উপর ভরসা করে এতক্ষণ বসে থেকে সন্দেহ করলে কেন? বাজে ছেলেরা বাজে কাজ করবে, এটাই তো স্বাভাবিক, তাই নয় কি? সরি, তখন মনের অজান্তে বলে ফেলেছিলাম।
আমি আমার সব কথা ফিরিয়ে নিচ্ছি। আপনি কিডন্যাপার হলেও খুব ভালো ছেলে। এবারের মতো মাফ করে দিলাম। এরপর মনের অজান্তে মুখ ফসকে অথবা স্বপ্নেও যদি আমার নামে বাজে কথা বলো তাহলে আর কোনো মাফ পাবে না। স্বপ্নে বললে আপনি কিভাবে জানবেন? তোমার স্বপ্নে আমি ঘুরঘুর করব। যখনই আমাকে নিয়ে বাজে কথা বলবে শাস্তিস্বরূপ তখনই তোমার গালে। না থাক, এখন বলবো না। বন্যা কম্পিত কণ্ঠে চেঁচালো, ছি আপনি এত। তানবীর হকচকি তাকিয়ে বলল, আমি কি? বাক্য সম্পূর্ণ করে ঝটপট। বন্যা ঢুক গিলে ধীর কণ্ঠে বলল, আপনি এত মহৎ একজন ব্যক্তি, আপনার সাথে পরিচয় না হলে আমি তো জানতামই না। দোয়া করি আপনি আরো মহৎ হন। শুধু কথায় একটু লাগাম টানুন আর আমাকে অর্ধেক রাস্তা পর্যন্ত পৌঁছে দিয়ে আসুন। অর্ধেক রাস্তা কেন? আজ তোমাকে শ্বশুরবাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। কার শ্বশুরবাড়ি? তানবীর নিঃশব্দে হাসলো, কিঞ্চিত চাপা স্বরে বলল, আপাতত আমার শ্বশুরবাড়ি পর্যন্ত দিয়ে আসি। চাকরি চাকরি হলে না হয় তোমার শ্বশুরবাড়িতে নিয়ে যাব। বন্যার অকপট দু চোখ ঝলমলিয়ে উঠল, অন্তরিক্ষে রঙিন স্বপ্ন দৃশ্যপট হলো। লাজুক হাসিতে হৃদয়ের তেষ্টা আড়াল করার চেষ্টা করলো। আবির মাত্রই বাসায় এসেছে। সিঁড়ি পর্যন্ত যেতেই মালিহা খান ডাকলেন, আবির সোফায় বসো। মায়ের গুরুতর কণ্ঠ শুনে আবির চুপ করে বসলো। পকেট থেকে ফোন বের করে সময় দেখলো। হালিমা বেগম বললেন, ভাইজান তোর জন্য মেয়ে পছন্দ করেছেন, বলেছেন তোর পছন্দ হলে বিয়ে করাবেন। এটা কি ফুপ্পির পক্ষ নিয়ে কথা বলার শাস্তি নাকি? তা তোর আব্বু ভালো বলতে পারবে। মেয়ে দেখবি? না, আমার সময় নেই। আবিরের গুরুতর কণ্ঠের জবাব। আকস্মাৎ মালিহা খান ডাকলেন, এই আবিরের জন্য শরবত নিয়ে আয়। আবির ঝটপট বলল, আমি এখন শরবত খাবো না। কথা শেষ করার আগেই শাড়ি পরা একজন মাথায় ঘোমটা দিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে আসতে লাগলো। আবির কপালে ভাঁজ ফেলে সেদিকে তাকালো, চোখের পলকে দৃষ্টি সরিয়ে নিল। কাপা কাপা হাতে আবিরের সামনে শরবতের গ্লাস ধরে সুমধুর কণ্ঠে বলল, আপনার শরবত। কিছুটা ঝোঁকার কারণে মাথা থেকে ঘুমটা সরে গেছে। সুপরিচিত কণ্ঠস্বর শুনে আবিরের দু চোখ শুরু হলো। সরাসরি তাকালো সেদিকে। মেঘের দৃষ্টিতে দৃষ্টি মিলতেই আলগোছে চোখ মারল মেঘ। বাকরুদ্ধ আবির মেঘকে দেখে স্তম্ভিত হয়ে গেল। অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। কথা নেই বার্তা নেই, শাড়ি পরে মাথায় ঘুমটা দিয়ে বউ বউ ভাব নিয়ে বাড়িতে ঘুরঘুর করছে। বিষয়টা দেখতেও দৃষ্টিকটু লাগছে। আবির তপ্ত স্বরে বলল, এসব কি? মেঘ ঘুমটা টেনে লাজুক হেসে বলল, এভাবে তাকাবেন না, আমার লজ্জা লাগছে। শরবত কেমন হয়েছে বলুন। মালিহা খান এগিয়ে আসতে আসতে ছোট করে আওড়ালেন, ঠিক আছে। আবির শরবতের গ্লাসে চুমুক দিল কি না আমুর চোখের দিকে তাকিয়ে কোনো মতে বলল, বেশি মিষ্টি। শরবত নাকি মেঘ? মালিহা হালিমা দুজনের ঠোঁটে রহস্যময় হাসি, মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করছে। আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মোলায়েম কণ্ঠে বলল, দুটোই। হালিমা বেগম নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন করলেন, মেয়ে কি পছন্দ হয়? আবির হকচকিয়ে মেঘের দিকে তাকালো, বিস্ময়ে বিহম্বল দু চোখ। লজ্জায় অসার মেঘ শাড়ির আঁচলে আঙ্গুল পেঁচাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। আবির নিষ্পলক চোখে মেঘকে দেখছে। মামুনির বলা কথাটা কানের কাছে বারবার বাজছে। বুকের ভেতর তুলপাড় চলছে। মেয়ে পছন্দ হয়েছে মানে কি? আব্বুর পছন্দ করা মেয়ে কি তবে মেঘ? কিন্তু কিভাবে? আবিরের আম্মু বললেন, তোর আব্বু মেঘকে তোর জন্য পছন্দ করেছেন। আবির অবাক দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, আব্বু পছন্দ করেছেন? তোরা যখন ছোট ছিলি তখন থেকেই মনে মনে ঠিক করে রেখেছিল, এতদিনে বিষয়টা প্রকাশ করেছেন। পছন্দ বলতে এমন না যে তোকে বিয়ে করতেই হবে। তোদের আপত্তি থাকলে কেউই জোর করবে না, সব ইচ্ছে তোদের। সকালে মেয়েকে জিজ্ঞেস করলাম, সে বলল রাজি, তাই তোকে জিজ্ঞেস করছি। আবির আস্তে ধীরে ঢোক গিলল। মেয়েকে এক নজর দেখে জিভ দিয়ে ঠোঁট বিছালো, অতপর শান্ত গলায় বলল, আব্বু যেহেতু পছন্দ করেছেন আমি কিভাবে না করি? তোমরা তো জানোই তোমাদের পছন্দই আমার পছন্দ। আবিরের কথা শুনে মেঘের আম্মু ও আবিরের আম্মু একসঙ্গে বললেন, আলহামদুলিল্লাহ। এদিকে মেঘের মাথায় যেন তালগাছ ভেঙে পড়েছে। কি নাদান ভাব নিয়ে বসে আছে আবির, মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে জানে না। এমন নাটকবাজ ছেলে জীবনে প্রথম দেখেছে। আম্মুরা সকালে মেঘকে বিয়ের কথা বলেছিল। আব্বু বড় আব্বু রাজি শুনে খুশিতে আত্মহারা হয়ে বোকা মেঘ 1 সেকেন্ড সময় না নিয়ে বলে দিয়েছিল, আমিও আবির ভাইকে পছন্দ করি। অথচ আবির কি সুন্দর বাবা মায়ের বাধ্য সন্তানের মতো আচরণ করলো। কে বলবে এই ছেলে কিছুদিন আগে মেঘকে বলেছিল, কেউ রাজি না হলে বাড়ি থেকে উঠিয়ে আনবো তোকে। কোথায় গেল সেই দাপট? মেঘের মনটা ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। রাগে দুঃখে ঠোঁট উল্টে বলে বসলো, আমি বিয়ে করব না। হালিমা বেগম কিঞ্চিত চেতে গেলেন, গুলগুল চোখে তাকিয়ে বললেন, সকাল থেকে তো খুশিতে লাফাচ্ছিলি, এখন হঠাৎ কি হলো? মেঘ মলিন গলায় বলল,
আম্মু, বিয়েটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি সামান্য একটু রাগ করেছিলাম বলে তোমাদের আদরের ছেলে 9 বছর আমার সঙ্গে কথা বলেনি। একবার ভাবো, বিয়ের পর আমি রাগ করলে উনি তো জঙ্গলে ফেলে দিয়ে আসবেন আমাকে। আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে চেঁচালো, আমি কি কথা বলার চেষ্টা করিনি? মেঘ ভেঙচি কেটে অন্যদিকে মুখ ঘুরিয়ে আবারও বলল, আম্মু, আমি তোমাদের একমাত্র মেয়ে। জেনে শুনে আমাকে নদীতে ফেলে দিও না প্লিজ। মেঘের শীতল কণ্ঠস্বরে হালিমা বেগমের বুকের ভেতর কম্পন অনুভব হলো। মুহূর্তেই চেহারা মলিন হলো। এই বাড়ির প্রতিটা মানুষই রাগী, যেমন রাগ মেঘের তেমনি আবিরের। মেয়ের সুখের কথা ভেবে রাজি হয়েছিলেন তিনি। এই সুখ মেয়ের জীবনের কাল হয়ে দাঁড়াবে না তো? ঘুমন্ত মেঘকে দেখে আবিরের মন পিঞ্জরে প্রাণ চাঞ্চল্য গতি হারাচ্ছে বারবার। মনের অজান্তেই বুক খুঁড়ে প্রশান্তির শ্বাস বেরিয়ে এলো। তন্দ্রাক্ষরে ডুবন্ত মেঘের বিচলনে ঘন কালো এলোমেলো চুল চোখ মুখ কিঞ্চিত ঢেকে ফেলেছে। আবিরের নিষ্পলক চোখের চাহনিতে ঈশ্বর বিঘ্ন ঘটায় আলগোছে ভ্রু গুটালো, নিঃশ্বাসে বিরক্তির অভিপ্রায় প্রকাশ করলো। খুব যত্নের সহিত 2 আঙুলে চুলগুলো সরিয়ে আলতোভাবে চুমু এঁকে দিল ললাটে। আবিরের নিগুড় স্পর্শে মেঘ সহসা নিভু নিভু চোখে চাইল। চোখাচোখি হলো দুজনের। আবিরের ঠোঁটের দুষ্টু হাসির ঝলক দেখে মেঘ কুণ্ঠায় চোখ সরালো। ক্ষীণবক্ষের তীব্র কম্পন থামাতে আবিরের বুকের ওপর থেকে সরে যেতে চাইল, কিন্তু আবিরের শক্তপোক্ত হাতের বাঁধন থেকে নিজেকে এক চুল সরাতে পারল না। মেঘ আবিরের বিয়ের 1 মাস পূর্ণ হতে চলল, অথচ লজ্জায় অসার মেঘের লজ্জা কাটেনি এখনো। আবিরের তৃপ্ত দু চোখ চকচক করছে। বিয়ের পর থেকে আবির ভয়ঙ্কর আবেশে জড়িয়ে আছে। মেঘের বন্ধ চোখের পাতা আর কম্পিত অদর দেখে আবির আনমনে হেসে অত্যন্ত মোলায়েম কণ্ঠে বলল, তুমি আমার বহু প্রতীক্ষিত একান্ত অভিলাষ, হৃদয়ের মনে কোঠায় সংগোপনে রাখার নির্মম প্রয়াস। আমার অবিচ্ছেদ্য প্রণয়ের উত্তাপ তুমি, সকাল সন্ধ্যা সর্বনাশের কারণটাও তুমি। বুকের ভেতরে চলমান ইতস্ততা কাটিয়ে মেঘ চোখ পিটপিট করে তাকালো। আবিরের হাসিমাখা অদর আর ব্যগ্র চোখের চাহনি দেখে মেঘও হেসে ফেলল। মেঘ ঘুম ঘুম কণ্ঠে শুধালো, আপনার ঘুম কখন ভেঙেছে? ডাকেননি কেন আমাকে? আবির ক্ষীণ হেসে বলল, রাত থেকে মাথা ব্যথা করছিল, ঘুম ভেঙেছে অনেকক্ষণ। তোমাকে দেখছিলাম তাই ডাকতে ইচ্ছে হয়নি। মেঘ আকস্মাৎ আবিরের কপালে হাত রাখলো। জ্বর পরীক্ষা করতে করতে শুধালো, রাতে জ্বর এসেছিল কি? এখনো কি মাথা ব্যথা আছে? জি না ম্যাম, জ্বর আসেনি, আর মাথা ব্যথা বোধ হয় তোমার স্পর্শ পেয়ে উদাও হয়ে গিয়েছে। মেঘ ঠোঁট বেঁকিয়ে শক্ত কণ্ঠে বলল, আমাকে কি আপনার বেলুন মনে হয়? আপনি যখন খুশি ফু দিবেন আর আমি ফুলে ফেপে আকাশে উড়ে যাব? এত বোকা পেয়েছেন আমাকে? আজকে আমার অনুপস্থিতিতে আপনার মাথা ব্যথা হচ্ছে, কাল পেটে ব্যথা হবে, পরশু বুকে ব্যথা হবে, তারপর দিন পুলিশ আমাকে সিরিয়াল পেইনার ভেবে থানায় নিয়ে যাবে। মনে মনে এই পরিকল্পনা করেছেন, তাই না? আবির নিঃশব্দে হাসলো কেবল। মেঘ ফের বলল, বিয়ের আগে বহু সত্যি মিথ্যা বলে আমাকে আপনার প্রেমে পড়তে বাধ্য করেছেন। সেই পর্যন্ত ঠিক ছিল। আপনার ভাগ্য ভালো ছিল যে আমি আপনাকে বিয়ে করার জন্য খুব সহজে রাজি হয়ে গিয়েছিলাম। নয়তো আপনি এখন স্টেশনের চত্বরে ঘুরে ঘুরে গাইতেন, তুমি চলে গেছো তাই বিরহের গান গাই, ঘুম নেই দুটি চোখে বুকেরই ব্যথায়, আজও প্রতি রাত জেগে থাকি তোমার আশায়, আর আমি অন্য কোথাও সুখী শান্তিতে সংসার করতাম। আবির মৃদু হেসে বলল, আমার কণ্ঠে বিষাদের গান শোনার খুব ইচ্ছে না? চিন্তা নেই, তোমার কোনো ইচ্ছে অপূর্ণ রাখবো না আমি। নিজের জন্য না হোক, তোমার জন্য হলেও একদিন গাইবো। কোন গান গাইবো সেটা এখন বলবো না। তোমার বিয়ে ফিলটা শেষ হলে, প্রমাণ সহ সবকিছু যখন সামনে ধরবো, তখন তুমি কান্না করবে আর আমি গান গেয়ে তোমাকে সান্ত্বনা দেব। কিসের প্রমাণ? আমিই বা কাঁদবো কেন? শুনেন, আমাকে কাঁদানো কিন্তু এত সহজ না। আমি এখন আর পিছি মেঘ নেই। আবির মলিন হেসে বলল, সেটা সময় হলেই বোঝা যাবে। প্রকৃতির অতুলনীয় রূপ মেঘকে আঁকড়ে ধরেছে, চাইলেও নজর সরাতে পারছে না। আবির কাছাকাছি আসতেই মেঘ আবিরের দিকে ঘুরে দাঁড়ালো। লম্বা চওড়া আবিরের মুখ দেখার জন্য সহসা চোখ তুলে তাকালো। আবিরের মন্ত্রমুগ্ধ চাহনিতে এক আকাশ মুগ্ধতা। আবির শিথিলভাবে পরপর দুবার ভ্রু নাচাতে মেঘ সলাজে দৃষ্টি সরালো। অদূরে সারি সারি শিমুল গাছের পানে চাইল। সূর্যের শোভমান আলোতে মেঘের গালের পাশে কৃষ্ণবর্ণের বিউটি স্পটটা ঝলমল করছে। আবিরের মাথায় হঠাৎই দুষ্টবুদ্ধি খেললো। আশেপাশে নজর বুলিয়ে আকস্মাৎ মেঘের গালে চুমু খেয়ে বসলো। হঠাৎ বজ্রপাতের মতো চমকালো মেঘ, ঝড়ের বেগে শরীর শিউরিত হলো। বিহম্বল চোখে তাকালো। বাসর রাতেও মনে হয় এতটা লজ্জা পায়নি। আবিরের মোহগড়ে আবদ্ধ মনটা অনবদ্য অনুরূপ দিতে আবিরের রাঙা আকাশে উড়ে যেতে চাইছে। আকাশের বুকে জমে থাকা শুভ্র মেঘেদের জানিয়ে দিতে চাইছে আবিরের মোহে মোহিত মেঘ। আবিরের উৎসুক চাহনিতে গম্ভীর
গভীর প্রেম নিবদ্ধ, চোখে মুখে ইতস্ততার ভাব পর্যন্ত নেই। কেউ দেখে নিল কিনা ভেবে মেঘ চটজল দিয়ে আশেপাশে নজর বুলাতে লাগলো। আবির পেছন থেকে দুহাত সামনে এনে মেঘের মাথায় শিমুল ফুলের মুকুট পরিয়ে দিল। পুষ্পশোভিত মনোমুগ্ধকর পরিবেশ। শিমুল পুষ্পের মুকুটে মেঘকে শিমুলের রানী মনে হচ্ছে। রংধনুসারি মাথায় শিমুল ফুল, হাত ভরা কাচের চুড়িতে ঠিক যেন অপরূপা লাগছে। আবির হেসে বলল, মাশাল্লাহ। ভাবতেই অবাক লাগে, যাকে এক নজর দেখার জন্য আমি সর্বক্ষণ ব্যাকুল হয়ে থাকতাম, অভিমানী সেই পিচ্ছি মেয়েটা এখন আমার বউ। আকস্মাৎ গুরুগম্ভীর কণ্ঠে আওড়ালো, বিয়ের আগে নাটক করছিলে কেন? মেঘ মুচকি এসে বলল, নাটক করিনি, তবে আলহামদুলিল্লাহ আমি আমাকে দেওয়া কথা রাখতে পেরেছি। কি কথা রাখতে পেরেছ? বারে, আমি তো আগেই বলেছিলাম আপনাকে বিয়ে করলে আমি জিতে গিয়েও হেরে যেতাম, কারণ আপনার প্রকাশিত অপ্রকাশিত ভালোবাসার সামনে আমার ভালোবাসার কোনো অস্তিত্বই থাকতো না। তাই আপনার ভালোবাসাকে উপেক্ষা করে আমি আব্বুর পছন্দের ছেলেকে বিয়ে করেছি, যার মনের অসুখের সুখ পাখি হব আমি, নিবৃত রজনীর একান্ত সঙ্গী হব আমি। চিৎকার করে পুরো পৃথিবীকে জানিয়ে দেব, মেঘের নিকট আবিরের আমৃত্যু ভালোবাসার অকাল মৃত্যু ঘটেছে, আমাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষার খুন হয়েছে। মাহদিবা খান মেঘ এক ছলনাময়ী নারী, ভালোবাসার খুনি। আজ থেকে এক নতুন পরিচ্ছেদের প্রস্তাবনা হবে, যার সূচনা ও পরিসমাপ্তিতে থাকবো আমি, আর মধ্যমণি হবেন আপনি। ক্ষণে ক্ষণে আপনাকে মনে করিয়ে দেব আপনি আমাকে ভালোবেসেছেন আর আমি আপনাকে বিয়ে করেছি। আবিরের নিষ্প্রভ চাহনি অনাবিল হলো। বেদনার্ত মন প্রফুল্ল হতে বেশি সময় লাগলো না। মেঘের মাসুম চেহারার নির্বেজাল হাসি দেখে আবির শব্দ করে হাসল। রোদের ঝলক, সেই সাথে অমায়িক হাসির হেতুকে আবিরের চেহারার ঔজ্জ্বল্য বেড়েছে দ্বিগুণ। আবিরের ঠোঁটে রহস্যময় হাসি দেখে মেঘের হাস্যমুখ কমে এলো। নেত্রযুগল সংকুচিত করে গম্ভীর কণ্ঠে শুধালো, এভাবে হাসছেন কেন? আবির মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমার হাসির কারণ নাই বা জানলে? কুণ্ঠার সাথে মেঘের চঞ্চলতাও কমে এসেছে। মেঘ হঠাৎই অব্যাকুল কণ্ঠে শুধালো, একটা কথা জিজ্ঞেস করব? সবার বিয়েতে কত সুন্দর কাবিনের অনুষ্ঠান হয়, স্বাক্ষর করা অবস্থায় ছবি তুলে আপলোড করে। আমাদের বেলায় এমন হলো না কেন? কাবিন একবারই হয়, বারবার হয় না তাই। মানে? কিছু না, সময় হলে জানতে পারবে। আমার আর একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আপনি আমাকে ভালোবাসেন এটা আমি জানি, কিন্তু ঠিক কতদিন যাবৎ ভালোবাসেন? আবির ঈষৎ হেসে মেঘকে একটা হলুদ রঙের লেফাফা দিল। মেঘ ভ্রু কুঁচকে আওড়ালো, কি এটা? আবির কিছু বলল না। মেঘ ধীর স্থিরভাবে লেফাফা খুলে একটা পত্র বের করলো। পত্রে লেখা, প্রিয় সহধর্মিণী, আমার অলিক কল্পনার সঙ্গী তুমি, গোধূলি লগ্নে বাড়ি ফেরার একান্ত অভিপ্রায়। তুমি আমার স্নিগ্ধ সকালের সুললিত গন্ধরাজ, পরন্ত বিকালের একগুচ্ছ বাগান বিলাস। আমার শূন্য হৃদয়ের পূর্ণতা তুমি, ব্যাকুল হৃদয়ের নির্জন নির্মলা। নীল দিগন্তের উড়ন্ত মেঘরা জানে কত স্বপ্ন উড়িয়েছি বেনামি খামে। তোমার মায়াবী সুখের পানে চেয়ে ভুলেছি সব যাতনা আনমনে। তোমার ঠোঁটের ওই স্নিগ্ধ হাসি দেখে আমার হৃদয়ের অন্তরালে নিরবচ্ছিন্ন বিক্ষোভ চলে। তুমি আমার অবসন্ন মস্তিষ্কের প্রবলতা, নব্য স্বপ্ন দেখার অদম্য স্পৃহা। তোমাকে হাসাতে চেয়ে বহুবার কেঁদেছি আড়ালে। তুমি আমার অপেক্ষার শেষ প্রহর, 16 বছরের প্রতীক্ষার অমূল্য পুরস্কার। তোমাকে মিথ্যা প্রতিশ্রুতি দেইনি আমি, দিয়েছি আবিরের বইয়ের স্বীকৃতি। আমি তোমাকে ভালোবাসি আর আমৃত্যু ভালোবেসে যাব। ইতি তোমার আকাঙ্ক্ষিত স্বামী। মেঘের বৃহৎ নেত্র যুগল দ্বিগুণ প্রশস্ত হলো। বিশদ চোখে তাকিয়ে আওড়ালো, আপনি আমাকে 16 বছর যাবৎ ভালোবাসেন? আবির ক্ষীণ হেসে ওপর নিচ মাথা নাড়ল। মেঘ ভীতিকর কণ্ঠে শুধালো, এত বছর কিভাবে সম্ভব? জানি না, হয়তো আমি উন্মাদ প্রেমিক ছিলাম, তাই দিন মাস বছর গণনা করতে ব্যর্থ হয়েছিলাম। মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার খুব জানতে ইচ্ছে করছে আপনি প্রথমবার আমার প্রেমে পড়েছিলেন কবে? আপনারই কেনই বা মনে হয়েছিল আমি আপনার বউ হওয়ার যোগ্য? 16 বছরের রহস্য জানতে চাই আমি। আবির আলতোভাবে মেঘের দুগাল স্পর্শ করলো। মেঘের অতল স্পর্শ চোখে চোখ রেখে সুললিত কণ্ঠে বলতে শুরু করলো, সব কথা কি জানতেই হবে? কিছু কথা থাক না অজানা। এখনই সব জেনে গেলে সংগোপনে থাকবে কি জমা? অপ্রকাশিত কিছু ইচ্ছের মতো থাকুক না, অলিখিত কিছু কথা। অবিদিত রহস্য উন্মোচনের দায়িত্বটা না হয় তোমাকেই দিলাম। শুধু একটা কথা জেনে রেখো, তুমি আমার জীবনের আগন্তুকের মতো আসা ছোট্ট একটা বাগান বিলাসের চারা, সব ঝড়ঝাপটা থেকে আগলে রাখা অক্ষুণ্ণ এক মধুবালা। আমি তোমার জীবনের কেবল একটা পরিচ্ছেদ হতে পারি, তবে তুমি আমার জীবনের অখণ্ড উপন্যাস, যার সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত শুধু তোমারই বিচরণ।
তুমি ছিলে আমার আমরণ চাওয়া, আমার অব্যক্ত হৃদয়ের পরিপূর্ণ পাওয়া। মৃত্যুর আগে তোমাকে বলা আমার শেষ কথা হবে, আমৃত্যু ভালোবাসি তোকে। তুই শুধু আমৃত্যু মনে রাখিস আমাকে।